সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই শোনো, আজকে হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। ফার্স্ট অফ অল, কর্মমুখী রসায়নের কি কি টপিক আমাদের শর্ট সিলেবাসে আছে জানা উচিত। এই বল, কর্মমুখী রসায়নের আমাদের শর্ট সিলেবাসে আছে 3টে টপিক। প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণের কৌশল, যেটা মানে প্রিজারভেটিভ মানে কি, খাদ্য সংরক্ষণ। আর এটা হচ্ছে খাদ্য সংরক্ষণের কৌশল। কথা বললে তো হবে না, দাঁড়ো, কথা বলিও না। তাহলে খাদ্য সংরক্ষণের কৌশল, ভিনেগার আছে না, ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল আর ভিনেগার প্রস্তুতি, এটাই পরীক্ষা আসে। লাস্ট এক্সামে সবচেয়ে বেশি আসছে ভিনেগার, তার মানে ভিনেগারটাই পরীক্ষা আসে। আমার যে শীটটা তোমাদেরকে দিলাম এখন, এই শীটের মধ্যে প্রথমে এমসিকিউর জন্য বেসিকগুলো দেওয়া, লাস্টে দিয়ে ক খ দেওয়া, ক এবং খ এর আনসার দেওয়া, আর সবার লাস্টে কি দেওয়া বলো, সিকিউ দেওয়া। তার মানে এই টপিকের বাইরে কোনো টপিক আসবে না, মানে আসবে না, এই টপিকটাই আসবে। মানে এর চেয়ে বাইরে কোনো কিছু টপিক আসবে না, এটা মাথায় রাখবে। এর বাইরে কোনো টপিক আসবে না, সোজা কথা। যেটা পড়ালাম এটাই আসবে, এর বাইরে কোনো টপিক আসার সম্ভাবনা নাই। এটা ভালো করে পড়লেই হবে, আর কিছু লাগবে না। তারপরে তোমাদের সুবিধার্থে আমি তোমাদের শর্ট সিলেবাসটা তোমাদেরকে একটু দেখাই, নাইলে আবার চিন্তা করবা যে আরে আল্লাহ, স্যার মনে হয় আমার অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছে। দেখ, প্রথম হচ্ছে কি বল, খাদ্য কি বল, নিরাপত্তা রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভস। আর তৃতীয় হচ্ছে মল ভিনেগার, অনুমোদিত, তার মানে কঠিন জিনিসগুলো নাইও, কয়েকটা জিনিস আছে। তারপর আছে কি বলতো, মল ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল, যেটা পরীক্ষায় বেশি আসে, এবং হচ্ছে গুরুত্ব। তার মানে এই 3টে জিনিস একটাতে হয়ে যায়, একটা টপিক। কয়টা টপিক বল, একটা। আর এটা পুরোটা মিলে একটা টপিক। আজকে আমরা এই পুরো টপিকটা, এটার বাহিরের টপিকগুলো আলোচনা করব, যেগুলো তোমার মেডিকেল আসবে, বা আমি একসাথে আলোচনা করে ফেলবো। বুঝি নাই, ইঞ্জিনিয়ারিংয়েও আসবে। এখন দেখ, ফুল সিলেবাসের ভিতরে আমার এসেন্স বইটা আছে না, এসেন্স, যারা এমসিকিউ পড়তে চাস এসেন্স থেকে পড়বি। কোথা থেকে পড়বি বল, এসেন্স। এর বাইরে কোনো কিছু পড়া লাগবে। বাট আমি যেটা পড়াবো, এটা কিসের জন্য হবে বল, আমাদের এইচএসসি পরীক্ষার জন্য হয়ে যাবে। যেমন ঢাকা বোর্ড 2000 কত সালে বল, দেখ ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আছে, দেখ এদিকে টাকা, এটা ঢাকা বোর্ড 2023 সাল, কত সাল বল, ঢাকা বোর্ড কত। দেখ এখান থেকে ভিনেগারের প্রশ্ন কি আসছে একটু দেখ, একটা প্রশ্নই আসবে, আর বেশি আসবে না। দেখ এদিকে টাকা, এখানে দেখ সুক্রোজকে যদি করি তাহলে কি ইনভার্ট চিনি হবে, আর ইনভার্ট চিনিকে যদি ইথানল হবে, ইথানলকে জারিত করলে কি হবে বল, ইথানোয়িক অ্যাসিড। আর ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে তোকে বলছে এম যৌগটির উৎপাদন কৌশল, এখানে দেওয়াই আছে, তুই যদি ব্যাখ্যা করবি নাম দিয়ে। তোকে বলছে খাদ্য সংরক্ষকে ভিনেগারের ভূমিকা, তার মানে আমাদের আছে শীটে, ঠিক আছে তো। এবার দেখ এরপরে যে বোর্ডটা আছে, এরপরের বোর্ডটা না হচ্ছে মাইমেনসিং বোর্ড। কি বোর্ড বল, মাইমেনসিং বোর্ড। এই দেখ, এই মাইমেনসিং বোর্ডে একটু খেয়াল কর, সেম কাহিনী। দেখ এই সেম কাহিনী, এই যে খেজুরের রস খাদ্য সংরক্ষণ, তার মানে ভিনেগার। দেখ এই যে ই যৌগের প্রস্তুতি সমীকরণ ব্যাখ্যা করো, তার মানে ই যৌগ কেমনে তৈরি করবি, ভিনেগার তৈরি। ই যৌগটি খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, দেখছস তো। এবার তুই যে কোনো বোর্ডের দিকে যাবি, দেখ এরকম পরের বোর্ডটার নাম কি, যে বোর্ড হবে দেখ এই সেম কাহিনী। দেখ এই ইনভার্ট চিনি, তারপর হচ্ছে কি বল, ইথানল, ইথানলকে জারিত করলে কি হবে, ইথানোয়িক অ্যাসিড। তার মানে আছে কিনা বল। এবং তোকে বলছে উদ্দীপকের আখের রস থেকে সি যৌগ, তার মানে আখের রস থেকে ভিনেগার তৈরি কৌশল তোকে ব্যাখ্যা করতে বলছে। কার রস থেকে বল, আখের রস থেকে কি তৈরি করবি বল, ভিনেগার তৈরি ব্যাখ্যা করতে বলছে। ওকে ফাইন। এরপরে কোশ্চেন আয়, দেখে দিকে দেখা, উদ্দীপকের সি যৌগটি জীবাণুরোধী, তার মানে কি, এটা কি কৌশল। তার মানে তুই যে কোনো বোর্ডে যাবি, ভিনেগারই আসছে, আর কিছু আসে। তাহলে বাকি যে জিনিসগুলো, এগুলো পরীক্ষায় আসার সম্ভাব্য যে জিনিসগুলো, সেগুলো আমি এখন পড়াবো তোদেরকে, মানে এ টু জেড। তাহলে প্রথম পার্টে একটু খেয়াল কর, একদম ফার্স্ট পার্ট, যে শীটের নিচে পাইছো সবাই, পাইছোস কিনা বল। এই শীটের মধ্যে তোরা দেখ খাদ্য নিরাপত্তার ভিত্তি, তাহলে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, তার মানে খাদ্য যদি না পাস তাহলে খাইতে পারবি। তাহলে প্রাপ্ত, অনেকে টাকা আছে কিন্তু খাওয়ার নাই, টাকা আছে খাওয়ার নাই, এটা কি, সেটাই বলতেছি। আচ্ছা আমাকে বল, যদি উৎপাদন না হয় কোনো দেশে, কি না হয় আবার বল, তো টাকা দিয়ে ওই খাবার পাবি ওই খাবার, উৎপাদন হইতে হবে, আমদানি করতে হবে, কি রপ্তানি করবি, আমদানি করবি, কি বুঝি নাই, তো তোরা আমদানি করতে হবে। তো এখন কত হচ্ছে, আমদানি করলেও তো অনেক সময় কি হয়, পাওয়া যায় না। তুই এখন আমাকে যদি বলিস, এই বলিস, আমাদেরকে বলিস আমরা স্ট্রবেরিটা বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে, রাইট, আবার আমদানি করতে অ্যাভেলেবেল, কিন্তু প্রথমে বছরের শুরুতে বা প্রথমে
কখনো কি হয় না বল, স্ট্রবেরি বা অন্যান্য জিনিসগুলো প্রথমে বাংলাদেশে উৎপাদন হইতো না, এখানে অনেক বেশি দাম ছিল, এখন একটু দাম কমছে। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি বল বল, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। বল প্রথম শর্ত কি বল, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর দেখ, খাদ্য গ্রহণের সামর্থ্য, তোর কাছে টাকা থাকতে হবে। এবার খাদ্য আছে অ্যাভেলেবেল মার্কেটে, তাহলে কি থাকতে হবে বল, আগে টাকা ছিল খাদ্য নেই, আর এখন প্রচুর টাকা আছে, না না প্রচুর খাদ্য আছে টাকা নাই, তাহলে কি খাদ্য গ্রহণের শর্তের ভিতরে কি বুঝো, তার সামর্থ্য থাকতে হবে। ফকির নি কি করতে, কি খাইতে পারবে না বল, ঘি 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 খাইতে পারবে, ঘিয়ের তেলে তুই কোনো কিছু খাইতে পারবি টাকা যদি না থাকে, চাউমিন খেতে পারবি। তোর এরা জিলাপি নামে একটা জিনিস আছে না, 4-5 হাজার টাকা দিয়ে বিক্রি করে, যে জিলাপি, জিলাপি না জিলাপি, জিলেবি জিলেবি, ওই যে রোজার দিনে তোর যে স্বর্ণ দিয়ে ওখানে বানাইতো, যে মানে জিলাপির মধ্যে নাকি স্বর্ণ দিত। ইয়া হাবিবি কাম টু দুবাই। আচ্ছা দাঁড়াবে, তাই টাকাও থাকতে আর সঠিক খাদ্যের ব্যবহার। এখন তুই খাদ্য দেখ, এদিকে খাদ্যের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তুই খাদ্য যদি উল্টাপাল্টা খাস, এখন তোকে আমি কাশির ওষুধ আনে দিলাম, খাবার হিসাবে, তো এটা খাইলে তো তুই অসুস্থ হয়ে যাবি। মনে কর দীর্ঘ সময় যদি, এই গরমের সময় যদি তুই বেশি পরিমাণে ডাল খাস, তাহলে তুই টয়লেটে যাবি, কারণ তোর খাদ্যের ব্যবহারটা ঠিকভাবে হয়, মানে খাদ্য সিচুয়েশান। এখন এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত খাবার হচ্ছে লেবু পানি। এখন কত বল, 40 ডিগ্রি। এখন 40 ডিগ্রি থেকে যদি কেউ 4 ডিগ্রি যেতে চাস, আমার সাথে বলিস, কথা বলিস, তোকে আমি কানাডা পাঠাই দেবো। তাহলে IELTS করতে হবে, কি করতে হবে, IELTS করতে হবে, ঠিক আছে। 40 ডিগ্রিতে কয় ডিগ্রিতে যেতে গেলে, 4 ডিগ্রিতে। আচ্ছা যাইস, এখন দেখ খাদ্য নিরাপত্তার জন্য যে নিয়ামকগুলো আছে, হু মানে কি, কে নাকি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের 5টা নির্দেশনা আছে। দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য পৃথক রাখা, যথাযথ রান্না, খাদ্য সংরক্ষণ এবং নিরাপদ পানি। নিরাপদ কি বল, পানি। আচ্ছা এবার একটু আমাকে বল, নর্মালি বলবি, সেটা হচ্ছে এটা মনে রাখার জন্য তুই এখানে বলবি দোকানের রান্না যথাযথ সংরক্ষণ নিরাপদ। এখন অনেকের কাছে এই কথাটা নাকি ভালো লাগে নাই, দোকানের কথাটা ভালো লাগে নাই। এখন তার ডার্লিংয়ের নাম ছিল দিনা, আমি তখন বললাম যে দিনার রান্না যথাযথ সংরক্ষণ করে নিরাপদে বাসায় গিয়ে খাবো, মানে দিনা তোর জন্য রান্না করে আনবে, তুই যা বাসায় নিয়ে যাই খাবি, নিরাপদে খাবি। দেখ বুঝতে পারছি কিনা, এখন দোকানের কথা নাকি মিলে নাই, তখন আমি বলতে ঠিক আছে তোর ডার্লিংয়ের নাম লেখ। আর যদি মেয়েরা লিখিস তাহলে দিদারের রান্না, কি করবি আর, মিলানোর জন্য অনেক কিছু করতে হবে। আচ্ছা ডিজল তো বিলেন বেটা, বিলেনের হিসাব তো, বিলেনের রান্না কেউ খাবি না, কারণ বিষ থাকতে পারে বিলেনের ওখানে। আচ্ছা দোকানের মানে দূষণমুক্ত রান্না মানে কি, কাঁচা রান্না, খাদ্য পৃথক করা, যথাযথ রান্না, তারপর খাদ্য সংরক্ষণ, আর এটা কি নিরাপদ ব্যবহার, দ্যাটস নিরাপদ পানি। এখন আমাকে বল, খাদ্য তুই উৎপাদন করবি, কিন্তু খাদ্য বৃদ্ধির জন্য বা খাদ্য উৎপাদনের জন্য তোকে সার ব্যবহার করতে হবে। তাই সার ব্যবহার করলে সারগুলোর মধ্যে কি দেখতে হবে, পটাশিয়াম, তারপর পটাশিয়াম থাকবে, ফসফরাস থাকবে, এবং কি থাকবে, নাইট্রোজেন থাকবে। তাহলে এই সারগুলোর মধ্যে এগুলো কি করে বল, উদ্ভিদের কি বৃদ্ধি করে বল, উদ্ভিদের গঠন বা সামথিং কিছুতে বৃদ্ধিতে সহায়তা করে। তো এখন দেখ কীটনাশকও ব্যবহার করি আমরা, বাট কীটনাশকে ব্যবহার করলে একটা জ্বালা আছে, কি জ্বালা বলতো, কীটনাশকটা যদি পরিবেশে ঢুকে যায় বা খাবারের মধ্যে ঢুকে যায়, তাহলে সেগুলো আমাদের জন্য হুমকি না। এখানে কীটনাশকের ব্যবহার করতে গেলেও তোকে সতর্ক থাকতে হবে। কীটনাশক যেমন সামনে ব্যবহার করে, এই কীটনাশকের ইংলিশ ইনসেকটিসাইড, কি বল, ইনসেক্ট মানে হচ্ছে কি বল, কীটপতঙ্গ, আর সাইড মানে নাশক। তাহলে ইনসেকটিসাইড মানে কীটনাশক, সাইড CID, সাইড মানে হচ্ছে নাশক। তো তাহলে একটু চিন্তা কর সবাই, এই কৃষি জমিতে অধিকতর ফসল উৎপাদনের জন্য তোকে কি করতে হবে, নিরাপদ খাদ্য প্রধান শর্ত কি কি আছে, উদ্ভিদের বৃদ্ধি হইতে হবে। তা এটার জন্য প্রয়োজনীয় উপাদানের নাম কি বল, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। পোকা ধ্বংসকারী বিষাক্ত রাসায়নিক পদার্থ যাদেরকে কি বলে বল, সার দিতে হবে, ইউরিয়া আছে, অ্যামোনিয়াম নাইট্রেট আছে, অ্যামোনিয়াম ফসফেট আছে, TSP দিতে হবে। TSP মানে কি বল, ট্রিপল সুপার ফসফেট, কি বল, সাধারণ ফসফেটের তুলনায় এটা 3 গুণ শক্তিশালী। কোন শালী, শক্তিশালী, কয় গুণ, 3 গুণ। এই কারণে তার নাম কি, TSP, ট্রিপল সুপার ফসফেট, মানে সাধারণ ফসফেট সারের তুলনায় কয় গুণ শক্তিশালী, এই কারণে তার নাম হচ্ছে ট্রিপল সুপার ফসফেট বা TSP বলে। তো তাহলে এটার নাম কি বল, ক্যালসিয়াম হাইড্রোক্সি ডাইহাইড্রোজেন ফসফেট, এটাকে সংক্ষেপে কি বলে বল, TSP বলে। আচ্ছা এরপরে দেখ আরও আছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট আছে, DAP, DAP। পটাশিয়ামযুক্ত সার আছে, মিউরেট অফ পটাশ,
পটাশিয়াম নাইট্রেট, এগুলো কি করে বল? ফুল এবং ফল ধারণের সহায়ক। তাহলে এমসিকিউতে যদি আসে ফুল ফল ধারণের সহায়ক যৌগের নাম কি বল? নাইট্রেট যৌগ। কি যৌগ বল? সেটা নাইট্রেট এবং ক্লোরাইডের যৌগ সমূহ, এগুলো ফুল এবং কি ধারণের সহায়ক বল? ফল ধারণের সহায়ক। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এখন দেখ, খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ কয়টা? তিনটা। কয়টা বল? খাদ্য নষ্ট হয় কি কারণে? তিনটা কারণে। তাহলে তিনটা কারণকে যদি প্রতিরোধ করা যায় তাহলে খাদ্যকে সংরক্ষণ করা যাবে। তাহলে কথাটা মনে রাখিস, যতটুকু তোর সমস্যার সমাধানও ততটা। সমস্যা কয়টা বল? তিনটা। তাহলে কি কি দেখ, এদিকে দেখা। জীবাণু, এটার ইংলিশে মাইক্রোবিয়াল বা মাইক্রোবায়াল। জীবাণু মানে কি? অণুজীব বা ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, সেগুলোকে কি বলে? অণুজীব বলে। কি বলে বল? এখন আমাকে বল, খাদ্য নষ্ট হওয়ার কারণটা হচ্ছে তিনটা, একটা জীবাণু, ব্যাকটেরিয়া, ইস্ট বা মোল্ড, একটা একটা কারণ। তো এখন আমাকে বল, এই জিনিস থেকে প্রতিরোধ পাওয়ার জন্য আমাকে অ্যান্টিমাইক্রোবায়াল ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? যেটা পরে আছে। তাহলে দেখ, যেটা সমস্যা তার সমাধান। এখন দেখ, অক্সিডাইজড, অক্সিজেন মানে কি বল? অক্সিডাইজ মানে জারিত করে ফেলা। তো কোনো একটা খাদ্যবস্তুকে যদি কোনো একটা উপাদান জারিত করে ফেলে তাহলে ওই খাদ্যবস্তুটা পচে যাবে না? পচে যায় কেন? জারিত হওয়ার ফলে পচে যায় খাদ্যবস্তু। তো জারণের হাত থেকে রক্ষা করতে হলে অ্যান্টি জারণ ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্টি জারণের মানে কি? অ্যান্টি অক্সিডেন্ট। কি বল? তাহলে এই যেমন অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার, ক্যান্সার হচ্ছে ওয়ান কাইন্ডস অফ জারণ প্রক্রিয়া। ক্যান্সার রোগটা হচ্ছে জারণ প্রক্রিয়া, জারিত হয়ে হয়ে তোর শরীর পৌঁছে যাবে। ক্যান্সার যেটা হয়, আল্লাহ মাফ করুক, শত্রু যাতে ক্যান্সার না হয়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে এই সমস্ত রোগ থেকে ফানা দেয় মারাত্মক লেভেলে। এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট দরকার। কি দরকার? তাহলে যেমন মনে কর আপেলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অনেকগুলো ফলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তার মানে কি? তারা কোনো একটা বস্তুকে জারণের হাত থেকে কি করবে বল? রক্ষা করবে। দ্যাটস ইট। তো তাহলে এখানে 2 নাম্বার যে সমস্যাটা, তার সমাধানের জন্য আমি কি ব্যবহার করব? অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করবো। দেখ, আমরা কিন্তু একসাথে 2 পাখি মারি ফেলতেছি। একসাথে কয় পাখি মারতেছি? তাহলে বল, এবার 3য় নাম্বার আয়, কোনো একটা যৌগের মধ্যে যদি অবস্থান্তর মৌল থাকে, কি থাকে? অবস্থান্তর মৌল কি কি আছে বল? অবস্থান্তর মৌল কি কি আছে বল? কোনো একটা যৌগের মধ্যে যদি অবস্থান্তর মৌল থাকে, অবস্থান্তর মৌল কি কি আছে? যার আয়রন আছে, তার কোবাল্ট আছে, নিকেল আছে। আচ্ছা, এই জিনিসগুলো কি করে? খাদ্যের রঙগুলো কি করে বল? চেঞ্জ করে ফেলে। খাদ্যের রং কি করে? তো খাদ্যের রং চেঞ্জ করলে খাদ্যটা দেখতে ভেড়ায় লাগবো। মানে কি? খাদ্যটা ভেড়ায় যাবো আর মানে কি? রং চেঞ্জ হয়ে যায়। ভেড়ায় যাওয়া মানে বুঝছ না? মানে কালার চেঞ্জ হয়ে, মানে ফটকা রং হয়ে যাওয়া, অন্য কালার হয়ে যাওয়ার, মানে কালার কি হয়ে যাওয়ার, মানে কি আমরা কি মিস কালার বলি আর কি। কি বলা হয় এটাকে? আচ্ছা, ডিসকালার। ডিসকালার তো সুন্দর শব্দ, কিন্তু তোমাকে একটা গ্রামীণ শব্দ ব্যবহার করে। মানে কালার যদি খাবার, যেমন মনে কর তোকে অনেক সুস্বাদু একটা খাবার দিল, কিন্তু দেখতে তোর ভক্তি লাগলো না, তুই খাবি না, এটা সত্যি না? তাহলে খাবারকে রং টং দিয়ে হাবি যাবে, খাবারকে ফসায় ফেলার জন্য দায়ী হচ্ছে ধাতব উপাদানগুলো। কি উপাদানগুলো? আচ্ছা, এই ধাতব উপাদান খাদ্যকে কি করে বল? জারিত করতে পারে, অথবা রংগুলোকে পরিবর্তন করতে পারে। বল, ধাতব উপাদান কি করতে পারে? খাদ্যকে কি করতে পারে বল? জারিত করতে পারে, অথবা কি করতে পারে বল? রং পরিবর্তন করতে পারে। কি পরিবর্তন করতে পারে? আচ্ছা, এবার একটু আমাকে বল, মনে কর এই জিনিসটাকে যদি আমি কোনো একটা যৌগ দ্বারা বিক্রিয়া করায় ফেলি, তাকে যদি ওই যৌগের অন্তর্ভুক্ত করে ফেলি, সে আর বিক্রিয়া ফলে বা ফুলের সাথে বা খাদ্যের সাথে বিক্রিয়া করতে পারবে? মনে কর সিও মূলক আছে, এটাকে আমি সিলেটিং যৌগ বা কিলেটিং যৌগ আছে না আমাদের, ওই যে কাকড়ার কামড়ের মতো অবস্থান্তর মৌলকে ধরে রাখে, যে কিলেটিং যৌগ পড়ছি না? তো কিলেট যৌগ ডায়ামিন কি বল? ডায়ামিন কি? ডায়ামিন আমাদের কি মনে আছে? ইথিলিন আছে না? ইজিডি আছে, ডায়ামিন, ইথিলিন আছে, মনে আছে তো? তো এরা কি বল? কিলেটিং যৌগ না? কাকড়ার কামড়ের মতো কাজ করে না? তো তাহলে ওই কাকড়ার কামড়ের মতো যৌগ যদি তোর কাকে আয়নটাকে ধরে যদি আলাদা যৌগ তৈরি করে ফেলে, তাহলে ওই আয়নটা খাদ্যবস্তুকে নষ্ট করতে পারবে না। তাহলে কিলেটিং যৌগ, তাহলে দেখ, এই খাদ্যর জন্য দায়ী হচ্ছে ধাতব আয়ন। দায়ী কি? দায়ী বল? ধাতব আয়নের তেল চর্বিযুক্ত বস্তুতে জারণ বিজারণ করা এই ধাতব আয়নগুলো। এখন এই ধাতব আয়নকে যদি কি করে ফেলি বল? কারোর সাথে রিলেশন করাই দিই, তাহলে সে আর কি করবে না বল? তেল চর্বি কি জ্বালাবে না। এরকম একটা ঘটনা ঘটছে। আমি যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, একে অনেক আগে, 2004 সালের কথা, 4-5 সালের কথা, তখন আমি একটা মেয়েকে পড়াতাম। তো ওই মেয়েকে ঝামেলা করতো। কে ঝামেলা করতো বল? মানে একটা নেতা টাইপসের ফোলা। তখন তো বুঝছস, প্রথম তখন বুঝছস তো, ওই যে মানে নেতা বলতে কি, অনেকটাকে ও নাকি বাসার সামনে দাঁড়ায় থাকতো। তো এখন আমার বলছে স্যার এই ঘটনা। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফোলাটার ফোন নাম্বার সংগ্রহ করতে পারিস কিনা আমাকে দিস।
তো আমাকে সে ফোন নাম্বার সংগ্রহ করে দিয়েছে, তো আমি আমার এক বন্ধুকে, দুষ্ট বন্ধুকে দিয়েছি, হিতা মেয়ের ভাষায় ওর সাথে অনেকদিন প্রেম করছে। দেখুন এখন একটা নির্দিষ্ট সময়ে ও যে সময় স্কুল থেকে যায় ঠিক ওই সময় ও ফোন দিত, তো ওই সময় ফোন দিয়ে তো ওর সাথে 2-5-7 মিনিট কথা বলতো, ভাইজান কেমন আছেন, কেমন আছেন এভাবে কথা বলতো আর কি। এতে মোটামুটি ওইটার প্রেমে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে ওই তখন ডিস্টার্বটা কমে গেছে। তো তাহলে এবার বল, এই বখাটে ছিল হচ্ছে এই ধাতব আয়ন, আমার বন্ধু হচ্ছে কি বল কিলেটিং যোগ, তো সে এরা আক্রমণ করে, ওই মেয়েটা মুক্ত থাকে, তার মানে কি ও ঝামেলা হয় না, কোন একটা জায়গায় এঙ্গেজ থাকলে ওকে কি করতে পারে, ডিস্টার্ব করতে পারে না। এভাবে খাদ্যবস্তুগুলোকে রক্ষা করা যায়। তাহলে বল কয়ভাবে রক্ষা করা যায় বল, 3 ভাবে। বল প্রথম ভাবে কি বল, অ্যান্টি মাইক্রোবিয়াল। কি বল অ্যান্টি, বল মাইক্রোবিয়ালের বাংলা কি, এই মাইক্রোবিয়াল জীবাণুনাশক, জীবাণু কি কি বল, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এগুলোকে কি বলা হয় মাইক্রোবিয়াল বা মাইক্রোবায়াল বলে অনেকে, ঠিক আছে কিনা। তাহলে এটার জন্য অ্যান্টি মাইক্রোবিয়াল ব্যবহার করব। দ্বিতীয় নম্বর কি, অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করব। তৃতীয় নম্বর কি ব্যবহার করব, কিলেটিং যৌগ বা কিলেটিং যৌগ ব্যবহার করে। তাহলে খাদ্য ফসার জন্য দায়ী 3টা, আর খাদ্যকে রক্ষা করার জন্য আমি কয়টা ব্যবহার করব, 3টা জিনিস। এছাড়াও খাদ্যকে 2 ভাগে অনেকভাবে কি করা যায়, সংরক্ষণ করা যায়। যেমন মনে কর প্রাকৃতিক নিয়মে যেগুলা, যেমন মনে কর লবণ দিয়া সিল্লা খাইটা লবণ লাগাইয়া দেওয়া, এটাকে কিউরিং বলে। সিল্লা খাইটা লবণ লাগাইয়া দেওয়া কি বলে বল, কিউরিং। মানে লবণ লাগিয়ে দিয়ে কি করা যায়, খাদ্যবস্তুকে সংরক্ষণ করা যায়। যেমন বাস্তব উদাহরণ হচ্ছে ইলিশ মাছ, লবণ শুটকি কি করা হয় বল, লবণ লাগাই দেওয়া হয়। তাহলে এখানে তোকে যদি প্রশ্ন করি লবণ কেন ব্যবহার করলাম, কারণ লবণটা ওই যোগের বা যেটাকে আমি পানি দেবো লবণ দেব, সেটার পানিকে কি করে ফেলবে বল, শোষণ করে ফেলবে। তাহলে লবণ পানি শোষণকারী, পানিগ্রাহী, লবণ কি বল। তো লবণ পানিগ্রাহী হওয়ার কারণে কোনো একটা বস্তু থেকে পানি যদি চলে যায়, আর বল কোনো একটা বস্তু থেকে কি চলে যায় বল, পানি যদি চলে যায়, তাহলে ওই বস্তু ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, ওই বস্তুর ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারলে কি ফসবে। তাহলে এই কারণে লবণ কি হিসেবে কাজ করবে, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। একটা লাইন সিম্বল, একটা লাইন। এবার চিনি ব্যবহার করতে পারবো, কি ব্যবহার করতে পারবো, চিনি কি করবে, ব্যাকটেরিয়া আছে না, এই মিষ্টি জিলাপি এগুলো একটু কম ফসে দেখবি সাথে সাথে, কারণ এগুলো ওই যে শিরা আছে যে চিনি আছে যে, তো চিনিটা কি করবো, চিনি কি করবে বল, এই চিনি কি করবে বল, চিনি ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে ব্যাকটেরিয়ার যে পানি আছে সেই পানিকে অসমোসিস প্রক্রিয়া শোষণ করে নেবে। আবার বল চিনি কি করবে বল, ব্যাকটেরিয়ার পানিকে কি প্রক্রিয়া বল, ফলে ব্যাকটেরিয়া মরে যাবে, ব্যাকটেরিয়া কি হবে বল, মারা যাবে। তো ব্যাকটেরিয়া মারা গেলে খাদ্য ফসবে, খাদ্য ফসার জন্য দায়ী কি বল, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড। তাহলে এইগুলো এখন দেখ, এই যে কথাগুলো বললাম, চিনি ব্যবহার করলাম, তারপরে কি ব্যবহার করলাম বল, লবণ ব্যবহার করলাম। এবার ফ্রিজিং করে, এই যে তোর বাসায় ওয়ালটনের ফ্রিজ যদি থাকে, এর ভিতরে যদি ঢুকাই দেস, তাহলে কি ফ্রিজ কি হবে বল, ঠান্ডা হবে কিনা বল, নাকি তুই ঢুকে যাবি, যে গরম এখন তুইও ঢুকতে পারিস। আচ্ছা এবার দেখ, তাহলে এবার আমাকে বল, এই যে ফ্রিজিং করে তাপমাত্রা কমালে কি ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, এই কারণে সেখানে কি হবে না বল, ব্যাকটেরিয়া যদি জন্মাতে না পারে খাদ্য কি হবে না বল, এই খাদ্য কি হবে না, পেছনে এই খাদ্য কি হবে না বল, এই খাদ্য কি হবে না, ফসবে না, নষ্ট হবে না। ও আতা নাও বুঝো না, এগুলো বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে, মানে না বুঝতে হবে না, সোজা কথা। এগুলো এমসিকিউর জন্য দরকার, কার জন্য দরকার বল, একদম মুখস্থ, যাতে বাসায় গিয়ে পড়তেও না হয়। তাহলে এই যে আমি কতক্ষণ কথা বললাম পানির যে ব্যাপারটা, তার মানে কোনো খাদ্যবস্তুতে যদি পানি থাকে তাহলে সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করবে একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে। তো তাহলে এখন কি করতে হবে, খাদ্যবস্তু থেকে পানিগুলোকে শোষণ করাইতে হবে। তো শোষণ করানোর জন্য একটা প্রক্রিয়া আছে, রোদে শুকাতে দেওয়া। রোদে যখন শুকাতে দিবি তখন ওই খাদ্যবস্তু থেকে পানিগুলো কি হবে বল, বাষ্পায়িত হয়ে যাবে। কি হবে বল, পানিগুলো কি হবে, আর পানিগুলো যদি বাষ্পায়িত হয়ে যায় তখন দেখবি ওই খাদ্যবস্তুর আবরণে একটা শক্ত শক্ত ভাব হয়ে যাবে। এই ঘটনার নাম হচ্ছে কেস হার্ডেনিং। কি বল, লেখা আছে, সব লেখা, স্যার দেখাই দেবো, আগে মুখে মুখে বলি ফেলি, তারপরে না তোকে দেখাই দেবো। তাহলে কেস হার্ডেনিং কি স্যারকে বলতো, মানে যখন সূর্যের মধ্যে তুই দিবি তখন এটা বাষ্পাকারে পানি চলে গেলে উপরে একটা আবরণ পড়বে শক্ত, ওই আবরণ পড়ার কারণে বাইরের ব্যাকটেরিয়া ভিতর থেকে বাইরে যেতে পারবে, ফলে খাদ্যবস্তু দীর্ঘদিন কি থাকবে। তাহলে কেস মানে কি, খোলস। আর হার্ডেনিং মানে কি বল, হার্ডেনিং মানে শব্দ করা, শক্ত হওয়া, তার মানে শক্ত খোলস বা আবরণ তৈরি হওয়া, কেস হার্ডেনিং বলে। তাহলে পানির যদি পানিকে ব্যাকটেরিয়া করতে না চায়, মানে পানিকে যদি তুই মানে কোনো একটা খাদ্যবস্তুর মধ্যে
যেমন আপেলের মধ্যে যে পানি থাকে ওইটাকে এডাব্লিউ এর মান মানে ওয়াটার অ্যাক্টিভিটি বলে, কি বলে বল, 1 বলা হয়। এখন এই ওয়াটার অ্যাক্টিভিটির মানটা যদি 0.6 কম রাখা হয় তাহলে এই খাদ্যবস্তু নিরাপদ থাকে। তার মানে কি বলি, যদি একটা আপেলের মধ্যে মনে করলাম যে আমি 100 গ্রাম পানি আছে, তো যদি 40 গ্রাম পানিকে শুকাই ফেলতে পারি তাহলে আর কত পার্সেন্ট থাকে, 60%, তাহলে 0.6 না, তাহলে 0.6 কম যদি থাকে তাহলে ওই খাদ্যবস্তুটা নিরাপদ থাকে। ওই খাদ্যবস্তুটা কি থাকে বল, ওয়াটার অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখ এছাড়াও খাদ্যবস্তুকে অনেকভাবে করা যায়, যেমন কোড়াজাতকরণ, শুষ্ককরণ, শীতলীকরণ, যেটা আমি বললাম এখন। তারপর দেখ এরপর দেখ পিকলিং মানে হচ্ছে আচার তৈরি করা। এই পিকলিং মানে কি বল, আচার তৈরি করা, আচারজাতকরণ। আচ্ছা আচারজাতকরণ মানে কি, তাকে শুকাই তার মধ্যে কি মশলা দিবি, তেল দিবি, মশলা দিবি কি দিবি, তেল দিবি, তাহলে এটা আচার হয়ে গেছে। তাহলে মশলা মাখিয়ে তেল দেওয়া, দিস ইজ কল আচার। আর বল মশলা মাখিয়ে কি দেওয়া বল, দেখ কর্মমুখী রসায়ন হচ্ছে বড় লোক হওয়ার জন্য, মানে কর্মমুখী হচ্ছে তুই কর্ম করে খাওয়ার জন্য, কিন্তু তোরা আসলে এটা করস না। তোরা করো যে কেন ফাঁস করবি, কিন্তু তোরা যদি শুধু এই চ্যাপ্টারই পড়তি তাহলে তোরা আর পড়াশোনা করতে হবে না, তুই কোটিপতি হয়ে যাবি। আচার বানাতে পারবি, ভিনেগার বানাতে পারবি, শ্যাম্পু বানাতে পারবি, টয়লেট ক্লিনার বানাতে পারবি, গ্লাস বানাতে পারবি, শেভিং ক্রিম বানাতে পারবি, স্নো বানাতে পারবি, পাউডার বানাতে পারবি, লিপস্টিক বানাতে পারবি, তারপর যত প্রসাধনী আছে সব বানানোর সিস্টেম এখানে আছে। তো তুই তো কোটিপতি, কিন্তু তোরা এগুলো পড়বি, জীবনেও পড়বি না। কেন, কারণ তুই কোটিপতি হতে চাস না। এই বল আবার বল কিসে, আমি কেন, আমার তো অলরেডি প্রজেক্ট চলতেছে রানিং, আমি তো মোটামুটি সেট আপ দিচ্ছি। তোকে বললাম না তোরা জবের জন্য প্রস্তুত থাকিস, খালি আমার আইডি নাম্বারটা বললে হবে আর ফুল পেমেন্ট, চাকরি নিশ্চিত, ঠিক আছে না, বুঝছ নাই? আমার একটা ইন্ডাস্ট্রি, আমার ব্যক্তিগতভাবে আমি ইন্ডাস্ট্রিতে সবার অনেক স্বপ্ন, ইনশাল্লাহ হব। হ্যাঁ বুঝি নাই, এ বল ইনশাল্লাহ হব। কি যে ম্যানেজার না, তোকে জব দেবো, সি ইউ, ঠিক আছে, তোকে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এখন আমাকে বল কর্মমুখী রসায়ন মানে কি, কর্ম করে খাওয়ার জন্য। এখানে সব পদ্ধতি আছে। এখন দেখ সল্টিং মানে কি বল, সিল্লা খাইটা লবণ লাগাই দেওয়া, মানে কি সিলে কেটে লবণ লাগাই দেওয়া। সিল্লা কাইটা মানে সিলে কেটে তারপরে কি করবি, লবণ লাগাই দিবি, এটাই হচ্ছে সল্ট। কিউরিং মানে কি, তাহলে তোকে যদি প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই কিউরিং, বল কিউরিং কি হবে বল, কি সিল্লা কাইটা লবণ লাগাই দিয়েছে লিখবি, হ্যাঁ কি লিখবি বল, বলবি যে খাদ্য সংরক্ষণের নিমিত্তে বা খাদ্য সংরক্ষণের জন্য কোনো একটা বস্তুকে, খাদ্যবস্তুতে যদি লবণ মিশ্রিত করে খাদ্যবস্তুকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তখন এই প্রক্রিয়াটার নাম কি বল, কিউরিং মানে কি বল, লবণ লাগানো, লবণ দিয়ে কি করা বল, মানে লবণ মিশানো, দ্যাটস ইট, এটাকে কিউরিং বলে। এটাকে অপর নাম কি বল, সল্টিং ইংলিশ শব্দ, কিউরিং ইংলিশ শব্দ, ঠিক আছে কিনা। আর সিল্লা কাইটা লবণ লাগাই দেওয়া বাংলা শব্দ, মানে সিলে লবণ লাগাই দিবি, দ্যাটস ইট। তোদের মা বাবা তোদেরকে কখনো বলো না এন ফিডে ফিট মো, সিলে একদম লবণ লাগাই দিমু ফিডে, তোরা তো অবাগা, বলে যে ফিডি কি করবে বল, লবণ লাগাই দিমু বলে দে, জাল লাগাই দিমু বলে অনেকে, ব্লেড দিয়ে কেটে জাল লাগাই দেবে বলে, ব্লেড দিয়ে কেটে মরিচের গুঁড়ো লাগাই দেবে। এরকম ঘটনা ঘটে, তো আমার নানু এরকম লাগাই দিত, আমারে কখনো লাগায় নাই, আমার খালা টালাদেরকে লাগাইছে, আমার আম্মারও লাগাইছে নাকি, ডাইরেক্ট এরকম নাকি, এরকম চোখের ভিতরে মরিচ লাগাই দিছে, ডাইরেক্ট চোখের ভিতরে, বুঝছিস, চিন্তা করছিস এরকম। হ্যাঁ মানে তখনকার সময় তোদের কি এরকম করলে তো তোরা মামলা করে দিবি, মা বাবার নামেই মামলা করে দিবি, 999 কল দিবি। আচ্ছা এবার দেখে দিকে, সুগারিং মানে কি বল, সুগার দেওয়া, বিকিরণ, ধূমায়ন, রাসায়নিক প্রিজারভেটিভ, এগুলো অন্যান্য প্রিজারভেটিভগুলো ব্যবহার করা যাবে। খাদ্য সংযোজনী, অ্যাকচুয়ালি এটা ফুড এডিটিভস, কি বল, আচ্ছা ফুড এডিটিভস কি জানোস, খাদ্যকে আকর্ষণীয় করার জন্য কতগুলো কি ব্যবহার করা হয়, মানে রাসায়নিক পদার্থ। যেমন মনে কর আমরা কেক খাবো, যে এই কেকগুলোতে আমরা কি ব্যবহার করি বল, ফুড কালার। আমাদের বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে ফুড কালার ডাইরেক্ট বাজারের রং মারি দিয়েছে ডাইরেক্ট, এই কারণেই তো আমাদের এত রোগ হয়। যতগুলো খাবার দেখবি অধিকাংশ খাবারের ভিতরে রংগুলো কি বল, কৃত্রিম, প্রাকৃতিক না, কি বল, কৃত্রিম। এই কারণে আমাদের যত রোগ হয়, এই কারণে রঙিন খাবার খাবি না। ছোটো বাচ্চাদের আইসক্রিম আছে না কতগুলো, লাল নীল আইসক্রিম, ওগুলা খাইলে পুরা মুখ টুক সবগুলা লাল হয়ে থাকে বা সাদা হয়ে থাকে, দেখেছি। এই রঙগুলো ভালো একদমই না। ছোটোবেলায় এই গরমের সময় আইসক্রিম অনেক চলে, আইসক্রিমটা অনেক চলে গ্রামে, বিশেষ করে গ্রামে গঞ্জে এরকম ফেরি দিয়ে বিক্রি করতে আসে আইসক্রিমগুলো, বুঝছিস।
তো ওই আইসক্রিমগুলো যখন কিনতে যায় তখন লাল নীল বিভিন্ন কালার থাকে, তো এই কালারগুলো তো ক্ষতিকর। এই সাদাও ছিল, হ্যাঁ হ্যাঁ কী ছিল বল, সাদা ছিল। আর দেখ এই আইসক্রিমগুলো এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ থাকে এবং কি থাকে বল, দাঁড়ো আসবে আসবে দাঁড়ো এটা, এই একটু লাইটটা অফ করে তো, ওই বাইরে উপরে বামে উপরে নিচে নিচে নিচের, হ্যাঁ করো করো, হ্যাঁ ওকে ডান, এরপর আরেকটা করো, হ্যাঁ ওকে ডান, আর সমস্যা নেই অসুবিধা নেই। এখন আমাকে বলো এই কথা নেই, এবার দেখো এবার একটু খেয়াল করো তাহলে, ফুড এডিটিভস মানে কি, খাদ্যের রং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কি ব্যবহার করবা বলো, খাদ্যের রং সৌন্দর্য এগুলো বৃদ্ধি করার জন্য ফুড এডিটিভস মানে কি, খাদ্যকে কি করবে, আকর্ষণ বাড়াবে, কি বাড়াবে বলো, কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো ফুড ভ্যালু নাই, এটাকে ফুড এডিটিভস বলা হয়, মানে বাড়তি জিনিস। আচ্ছা এবার দেখো এগুলা সংশোধন, ইলেকট্রোপরেশন, এটা হচ্ছে ওই যে আমরা পাস্তুরীকরণ বলি না, পাস্তুরীকরণ মানে দুধের ভিতরে ইলেকট্রন প্রয়োগ করা, ভিতরে জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলা। এটা ওই যে আমরা প্রাণ দুধ আছে না, পাস্তুরিত তরল দুধ প্রাণের, ওই যে ওগুলোর ভিতরে ফুড ভ্যালু থাকে না, কি থাকে না বলো, কিন্তু এমনি খাইতে পারবা, কিন্তু ফুড ভ্যালু ভিতরে যে উপাদানগুলো সেগুলো ওরা কি গরম করে ফেলে বা ইলেকট্রনের মাধ্যমে বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে আলাদা করে ফেলে, ফলে আমাদের খাদ্যের দুধের যে গুণাবলী সেই গুণাবলীটা থাকে না এই প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা এবার দেখো উচ্চতর তাপ প্রক্রিয়া, বায়ু সংরক্ষণ, প্রতিরোধ কোষ, অনেকগুলো আছে। এখন দেখো আমাদের মেইন যে দরকার যেটা, এই খাদ্য সংরক্ষক কাকে বলে বল, সবাই বল খাদ্য সংরক্ষক কাকে বলে, যারা আচ্ছা আমাকে বল, এই যেমন মনে কর ইয়া এই CHO এটা কি বল, মিথানল না, তো মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলে, ফরমালিন বলে। ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলে। আচ্ছা ফরমালিন কি সংরক্ষক না, সংরক্ষক বলা যাবে না, কারণটা হচ্ছে ফরমালিন খেলে তোর শরীরের সমস্যা হয়, তাহলে এমন কিছু ব্যবহার করতে হবে যেখানে তোর স্বাস্থ্যগত কোনো ঝুঁকি থাকবে না, কিন্তু খাদ্যটা দীর্ঘদিন কি থাকবে বল, এই খাদ্যটা দীর্ঘদিন কি থাকবে বল, নিরাপদ থাকবে, তখন তাকে আমরা খাদ্য সংরক্ষক বলবো। এই খাদ্য সংরক্ষকের ইংলিশ শব্দ কি বল, খাদ্য সংরক্ষকের ইংলিশ কি বল, খাদ্য সংরক্ষকের ইংলিশ কি বল, কি বল, খাদ্য সংরক্ষকের ইংলিশ শব্দ হচ্ছে এই নিচের ইয়া দিয়ে বামে, নিচেরটার উপরে বামে উপরে, হ্যাঁ এটা হ্যাঁ ওকে ডান বল। এই আমি আবার বলছি একটু কথাগুলো মনোযোগ সহকারে খেয়াল করো, যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের শরীরের কোনো ক্ষতি হতে পারবে না, তখন এটাই খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ বলা যায়। বল ফুড প্রিজারভেটিভ কয় প্রকার, প্রাকৃতিক আর এটা কি বল কৃত্রিম। তো প্রাকৃতিক জিনিসটা কি, কিছুক্ষণ আগে তোকে বললাম, এই পানির AW এর মান কত ধরা হয়, বল কত ধরা হয়, 1 ধরা হয়, 1 নর্মালি 1, 0 হলে সেখানে কোনো ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি জন্মাতে পারে না। আর কিছুক্ষণ আগে তোকে বলছি AW এর মান যদি 0.90 বেশি হয় তাহলে কি জন্মাতে পারবে না বল, ব্যাকটেরিয়া। আর AW এর মান 8 এর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি জন্মাতে পারবে না বল, এই যে ইস্ট জন্মানোর জন্য এত বেশি দরকার, তার মানে এত এর কম হইতে হবে, এত এর কি হইতে হবে বল। আর ব্যাকটেরিয়া জন্মানো রোধ করার জন্য AW এর মান 0.9 এর কম হইতে হবে। আর নর্মালি AW এর মান কত রাখা উচিত বল, কত রাখা উচিত বল। ইমান তো স্যার বলছি না এগুলো মুখস্থ হয়ে যাবে, এখন দেখো মুখস্থ হয়ে গেছে, তোমাকে আর টেনশন করতে হবে না। আচ্ছা এবার আসো দ্বিতীয় নম্বর আসো, কেস হার্ডেনিং কাকে বলে বলো, কেস হার্ডেনিং কাকে বলে, শুটকি যে বানাও, শুটকি কেমনে বানাও বলো, রোদে শুকিয়ে না, তো রোদে শুকালে বল শুটকির উপর আবরণ পড়া শক্ত হয়ে যায় না, পরে শুটকি দীর্ঘদিন কি থাকে বল, ভালো থাকে, এবার রান্না করতে পারবি নাকি। চিরকমেরিয়ান না শুটকি বেশি পছন্দ করে, শুটকি উনি মানে কি, এটাকে ড্রাই ফিশ বলে, কি বলে বল। আচ্ছা এখন আমাকে বল কেস হার্ডেনিং কাকে বলে, স্যারকে বল কেস হার্ডেনিং কাকে বলে বল। ওই যে বহিরাস্তর কি হয়ে যায় বল, জলীয় বাষ্পের অনুপস্থিতিতে শক্ত হয়ে যায়, এটাকে কি বলে বল, কেস হার্ডেনিং। কেস মানে কি বল, খোলস, আর হার্ডেনিং মানে কি শক্ত হওয়া, এইটাকে কেস হার্ডেনিং বলে। কি বলে আবার বল, কেস হার্ডেনিং বলে। স্যারের কথা কি বুঝছো, এই কি বলে আবার বল, কেস হার্ডেনিং বলে, মনে থাকবে যে কেস হার্ডেনিং বলে। আচ্ছা এবার একটু খেয়াল কর সবাই, খাদ্য শীতল করার পদ্ধতি। খাদ্য শীতল করা মানে কিছুক্ষণ আগে তোকে বললাম যে তাপমাত্রা তোকে সাইবেরিয়াতে যাইতে হবে না ফ্রিজের ভিতরে যাইতে হবে, তাহলে তুই খাদ্যকে সংরক্ষণ করতে পারবি, এই খাদ্যকে কি রাখতে পারবি, সংরক্ষণ করতে পারবি। আচ্ছা এবার একটু খেয়াল কর, এবার দেখ খাদ্য লবণের কথা বললাম, তোকে প্রশ্ন করবে খাদ্য লবণ একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, ব্যাখ্যা করো। তাহলে তোর এই NaCl খাদ্য বস্তুর পানি কি করে নেব, এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, আন্ডারলাইন কর, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন। লবণ খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, এটা আন্ডারলাইন কর, মানে এই কথাটা হচ্ছে মেইন কথা, আন্ডারলাইন কর, আন্ডারলাইন করো, এটা যে সোডিয়াম ক্লোরাইড খাদ্য বস্তু শোষণ করে ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না,
খাদ্যবস্তুর পানি শোষণ করে। সোডিয়াম ক্লোরাইড কি করে বলো? খাদ্যবস্তুর কি করে বলো? পানি শোষণ করে। জি স্যার, একটু অপেক্ষা করো, শেষ আর 10 মিনিট। আচ্ছা এবার আসো পরে বলো সরিষার তেলের কাহিনী কি বলো? সরিষার তেল কি করে বলো? আর্দ্রতা মুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। বাধা দেয় মানে কি? জন্মাতে দেয় না। আচ্ছা আর্দ্রতা মুক্ত মানে কি? পানি থাকতে এখানে আচার শুকানোর সময় তোরা তেল দেওয়ার পরও রোদে শুকাত দোস। এই তেল দেওয়ার পরও রোদে শুকাত দাও কেন? পানিটা চলে যাওয়ার জন্য। কিন্তু অনেক বলদ আছে যে ঢাকনা মেরে দেয়, তো ঢাকনা মেরে দিলে পানি যেতে পারবে না, তো যেই দাও। এই কারণে তেল শুকাত দেওয়ার সময় আচার টাচার, তেলওয়ালা আচার, তুই ঢাকনাটা খুলে দিবি, উদ্যায়ী হয়ে কি পানিগুলো চলে যায়। আর পানিগুলো চলে গেলে খাবারটা দীর্ঘদিন কি থাকবে বল? সংরক্ষণ থাকবে। ঠিক আছে কিনা? আমাদের জন্য আচার টাচার বানায় আনিস, শিখাচ্ছি তো, ঠিক আছে কিনা? বুঝছিস কিনা বল? আমি একটু আচার পছন্দ করি, বলে দিলাম। দেখ এদিকে, দেখ এদিকে দেখা, চিনি 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 চিনি, আই সুগার ইউ, আমি তোমাকে চিনি। জিজ্ঞেস করতেছে আমি তোমাকে চিনি, ইংরেজি করো, কোথায় আই সুগার ইউ, মানে আমি তোমাকে চিনি, সুগার মানে চিনি না, বুঝছ নাই? কোথায় সে বই চা মাছ পছন্দ করে, কয় হি লাইকস বুক টি ফিশ। বুক টি ফিশ, বই চা মাছ। বই মানে বুক, চা মানে হচ্ছে টি, ফিশ মানে কি বল? মাছ। তাহলে সে বই চা মাছ পছন্দ করে। হি লাইকস কি বল? বুক টি ফিশ। এইভাবে মানে বাংলা করা যায়। তার মানে এখানে মূল কাহিনী কি বল? চিনি। চিনি মানে কি? সুগার। সুগার, ওই সুগার না, সুগার, র হবে না, সুগার। দেখে ভাই দেখে, এই চিনি কি করে বল? এই ব্যাকটেরিয়ার কোষের মধ্যস্থ কি করে বল? অসমোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার মধ্যস্থ জলীয় অংশকে কি করে নেব? শোষণ। এই হচ্ছে মূল্যায়ন। তাহলে তোকে যদি বলে এই খ নাম্বারের জন্য আসছে পরীক্ষায়, চিনি খাদ্য সংরক্ষক হিসেবে কিভাবে কাজ করে, মূল কথা হচ্ছে এটা। লবণ খাদ্য সংরক্ষক হিসেবে কিভাবে কাজ করে, মূল কথা ওই লাইনটা যেটা দাগাই দিলাম, মূল লাইনটা দাগাই দিছি, যাতে করে তুই নিচ থেকে লিখতে পারিস। বুঝতে পারি নাই? ওকে ফাইন, এবার আয়। ফুড প্রিজারভেটিভসের মধ্যে দেখ কিউরিং আছে, সরিষার তেল আছে, চিনি আছে, হলুদ আছে, এগুলো। এই হলুদটা কি করে বল? এই যে হলুদটা, বিশেষ করে আমের আচার বানাতে গেলে প্রথমে হলুদ দিয়ে মাখি নেস, দেখিস, হলুদ দিয়ে মেখে নিয়ে রোদের মধ্যে দিয়ে দিস। তারপরে কি এটা শুকাই যাওয়ার পর লবণ টবণ দিয়ে এবার আচার দিয়ে বয়মের ভিতরে কি দিস। ওরে আল্লাহ, বানানো লাগে এগুলা গ্রাম বাংলার ঐতিহ্য না? আমরা দেখছি না এগুলা? কত চুরি করি আচার খাইছি। আমার নানু বানার একটা তো আলমারির ভিতরে, তো আমি এরকম হাতটা তো ছোট ছিল, ঢুকাই দিয়ে এরকম করে খুলি, খাই, তারপরে আবার অনেক ছোটবেলার কথা বলছি, ক্লাস 4-5 কথা বলতেছি। নানুর বাড়িতে গেলে এরকম করতাম আর কি। অবশ্যই দিত না যে তা না, মানে তারপরে মজা লাগতো, মানে এটা এরকম করে আলাদা একটা, মানে এরকম করে খাইলে মজা লাগতো, মানে আলাদা একটা ছোটবেলার কথা বলছি আর কি। না আমাদের ওই রানুনাদের আলমারিটা কেমন ছিল জানিস? আলমারিটা ছিল তোর এরকম, এই অনেক মানে কর, এই তালা ছিল তো ওই বাংলা তালা, মানে ওই যে এরকম করে তালা, তো তালাতে দুই পাশে একটু ফাঁক হয় না, হাত ঢুকে যায় না, তো হাতটা ঢুকিত সহজে, তো ওইভাবে আর কি মজা পাইতাম অনেক। তারপরেও জিনিসগুলো মজা পাইতাম, আগের মজাগুলোকে একটু বলে ফেলা, স্মৃতির রোমন্থন করে দিলাম। যা হ্যাঁ, আর তোর আহিয়ে নষ্ট হয়েছে আমি দেখছি নাকি? আমি তো খাবার আছে খাইছি। আর এত কিছু কি তখন কি এত কিছু চিন্তা ছিল? এটা কি নষ্ট হবে না কি হবে? আচ্ছা এবার দেখ, ছোটবেলার কথা বলতেছি। আচ্ছা এবার একটু খেয়াল কর, এই তোকে কিছুক্ষণ আগে বললাম যে অনুমোদিতভাবে আন্তর্জাতিকভাবে রাসায়নিক ফুড প্রিজারভেটিভ কয় প্রকার বল? 3 প্রকার। বল 3 প্রকারের নাম মুখস্থ বল। বল অ্যান্টিঅক্সিডেন্ট, দ্বিতীয় নাম্বার বল অ্যান্টিমাইক্রোবায়াল, দ্বিতীয় নাম্বার কি বল? কিলেটিং এজেন্ট। দ্যাটস ইট। এখন তোকে কি কি আছে দেখ, এদিকে দেখা। এই অ্যান্টিমাইক্রোবায়াল, সোডিয়াম বেনজয়েট, ওই যে চিপস আছে না, চিপস আছে না, চিপস, ওই চিপসের মধ্যে ব্যবহার করা হয়। পটাশিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, এসিটিক অ্যাসিড, এগুলো আবার মানে এক একটা যোগের জন্য এক এক রকম। সবচেয়ে নাইট্রেট লবণটা, ক্যালসিয়াম লবণ, এগুলো সবগুলো কি বল? অ্যান্টি মাইক্রোবায়াল। কি বল এগুলো? কি বল? কাকে ধ্বংস করে বল? জীবাণুকে ধ্বংস করে। বল কাকে ধ্বংস করে বল? জীবাণুকে ধ্বংস। কাকে ধ্বংস করে বল? জীবাণুকে ধ্বংস করে। আচ্ছা এবার দেখ, অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি বলতো? জারিত হওয়ার হাত থেকে রক্ষা করবে। এই কি কাকে রক্ষা করবে? জারিত হওয়ার হাত থেকে রক্ষা করবে। তাহলে জারিত হওয়ার হাত থেকে কি রক্ষা করবে বল? এই ভিটামিন সি। তারপরে দেখ এই ভিটামিনই তাহসান আর মিথিলার একটা ছিল, টোকোফেরল সমৃদ্ধ প্যারাশুট নারিকেল তেল। আমি তোমার চুলের জন্য পাগল, মনে আছে কিনা? মনে আছে কিনা? হ্যাঁ, রোদ শুকাতে দেবো না, একটা কি আছে না, তো কি দেখো চুল দেখি,
স্কুলে কি দিছ? প্যারাশুট দিছি। কি রে? তাহলে টোকোফেরল সমৃদ্ধ মানে কি? ভিটামিন ই যুক্ত। টোকোফেরল সমৃদ্ধ, দেখ এই প্যারাশুট নারিকেল তেল ভিটামিন ই আছে, টোকোফেরল আছে, কি আছে বল? টোকোফেরল মানে কি? ভিটামিন। আর ভিটামিন সি মানে কি বল? অ্যাসকর্বিক অ্যাসিড। আর বিটা ক্যারোটিন এবং অধাতু সেলেনিয়াম, এগুলো সবগুলো কি বল? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। কি অক্সিডেন্ট বল? প্রাকৃতিক কি বল? অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট বিএইচএ। বিএইচএ মানে বিউটালেটেড হাইড্রোক্সি এনিসোল। বিউটালেটেড কি বল? হাইড্রোক্সি এনিসোল। আর বিএসটি মানে কি? বিউটালেটেড হাইড্রোক্সি টলুইন। একটা টলুইন। তাহলে এটা পরীক্ষায় 2023 সালে আসছে, একদম খ নাম্বারে চলে যায়। খ নাম্বারে দেখ, খ নাম্বারে দেখ, খ খ ক খ নামে একটা জিনিস আছে, দেখ এদিকে তাকা। এই খ নাম্বার দেখ, সবাই একটু দেখ, খ নাম্বারের দিকে তাকা। এই যে খ ক খ 13 নম্বর প্রশ্ন। এই যে খ 13, এই 13 নম্বর প্রশ্নে দেখ করে, এই যে বিএইচএ কিভাবে খাদ্যবস্তুকে কি করে বল? এই যে এখানে লেখা আছে কিভাবে খাদ্যবস্তুকে কি করে বল। আচ্ছা আমি তোকে বলি, এই বিএইচএ বা বিএসটি এগুলো কি করবে বল? জারণের হাত থেকে কি করবে বল? অক্সিজেন অণুকে শোষণ করে রক্ষা করবে। কথা এটাই তো। জারিত কেমনে হয়? খাদ্যবস্তু। তার মানে খাদ্যবস্তু যখন কি হয় বল? এদিকে তাকা। এই এলএইচ অক্সিজেন যখন বিক্রিয়া করবে তখন মুক্তমূলক তৈরি হয়। কি তৈরি হয় বল? মুক্তমূলক। কি মূলক বল? এই মুক্তমূলক কাকে বলে জানিস? আচ্ছা এবার দেখো, এই কথা নেই, এই শোনো, কথা নেই। এখন আমাকে বলো, এই শুনো একটু বুঝে নাও। দেখো, হাইড্রোজেন এবং হাইড্রোজেন তাদের মধ্যে কি বন্ধন? সমযোজী বন্ধন। কি বন্ধন বলো? আর সমযোজী বন্ধনে এখানে ইলেকট্রন আছে তো, দেখো এই মাঝখানে যদি ভেঙে যায় তাহলে এই হাইড্রোজেনটা এরকম একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে না? এই জিনিসটার নামই হচ্ছে মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল বলে। কি বলে বলো? কোনো সমযোজী বন্ধন যদি সুষমভাবে ভাঙে তখন তার নাম কি মূলক হয় বলো? মুক্তমূলক হয়। কি মূলক হয় বলো? মুক্তমূলক। তাহলে মুক্তমূলকটা যখন ভেঙে যায় তখন সে চক্রাকারে অন্যকেও ভাঙতে শুরু করে। তার মানে আমাদের যখন ক্যান্সার হয় তখন দেখবে এক জায়গায় ক্যান্সার হলে পুরো শরীরে ছড়ায় যায়। কেন বলো? জারিত হতে হতে সমস্ত শরীরের ভিতরে ঢুকে যায়। এই কি হতে হতে আবার বলো? জারিত হতে হতে সমস্ত শরীরের মধ্যে ঢুকে যায়। তাহলে এটা আমাদের জন্য খারাপ না? এই খারাপ কিনা বলো? তাহলে আমাদেরকে মাথায় কি রাখতে হবে বলো তো? এই জারণ প্রক্রিয়া থেকে রক্ষা করতে হবে। তাই রক্ষা করার জন্য আমরা কি ব্যবহার করবো? হয় বিএইচএ ব্যবহার করবো, না হলে কি ব্যবহার করবো বলো? বিএসটি ব্যবহার করবো। দুটোটার কাজ একই। এর হচ্ছে জারিত হয়ে, দেখো এই মুক্তমূলক তৈরি হচ্ছে, মুক্তমূলক। ফলে এটা চক্রাকার একটা চেইন বিক্রিয়ার মতো ঘুরতে থাকে। কি বিক্রিয়ার মতো? এটা যে এই যে দেখো পারক্সাইড মানে কি? এই দেখো এইচ তো, H2O2 মানে পারক্সাইড না? হাইড্রোজেন পারক্সাইড। তাহলে এইচ তো, এখানে ডাবল ও আর এখানে এইচ। তাহলে এই যে মূলকটা এটাকে পারক্সাইড মূলক বলে। কি বলে বলো? পারক্সাইড। আর এই যে পারক্সাইড মূলক, এল মানে হচ্ছে লিপিড। এল মানে কি বলো? লিপিড। তাহলে লিপিড পারক্সাইড যৌগ ক্রমান্বয়ে এগুলো ভাঙতে শুরু করে, এবং ভাঙে গেলে তখন খাদ্যকে আর কি করা যায় না বলো? পিওর রাখা যায় না। এই কারণে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে? কি করতে হবে বলো? বিএইচএ অথবা বিএসটি ব্যবহার করতে হবে বলো। বিএইচএ অথবা কি বলো? এটা তিনটে বোর্ডে আসছে, এটা এ দাও বিএইচএ অবলিক, এখানে বিএইচএ দাও। বিএইচএ মানে টলুইনের পরিবর্তে কি হবে বলো? এনিসোল হবে। কি হবে বলো? এনিসোল। এ মানে হচ্ছে এনিসোল, আর টি মানে কি বলো? টলুইন। মনে রাখবা। কিউরিং এর ব্যাপারটা বলছি তো। কিউরিং কাকে বলে? সিলিকাইটটা কি বলো? লবণ লাগাই দেওয়া, এটাই কিউরিং বলে। আচ্ছা এবার একটু খেয়াল করো, সবাই একদম উপরে যাবো, সবার উপরে যাবো। দেখো উপরে যখন যাবো, দেখো এখন আসো, আমাদের পড়া শেষ অলমোস্ট, আজকের পড়া। তো এখন একটু খেয়াল করো, এদিকে দেখো এই অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা আছে এমসিকিউর জন্য লাগবে? অ্যান্টিঅক্সিডেন্ট শোষণকারী ভিটামিন সি, ভিটামিন এগুলো লাগবে। আর কিরেটিং এজেন্ট কি বলো? এই যে ইথিলিন ডায়ামিন। দেখো এই ইথিলিন ডায়ামিন, এটা তোমরা কোথায় পড়ছো? তৃতীয়তেই পড়ছো না? মনে আছে? এই কোনোটাই পড়ছো বলো? ইডিটি এটাও পড়াছি। এগুলো কি কিরেটিং এজেন্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে বলো? কিরেটিং এজেন্ট। তাহলে আজকে এতটুকু থাকবে, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটুকু পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।